হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিরিপ এডুকেশন। তো আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স সেকেন্ড সামেটিভের S2 আমরা সলভ করতে চলেছি। ওকে, S2 পেজটা আমরা যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটা সলিউশন আমরা দেখতে চলেছি। সো ফার্স্টে আমরা এমসিকিউ সেকশনটাকে সলিউশন করব। দেখে নেওয়া যাক এমসিকিউতে ফার্স্টে কি বলছে। দেখো, তোমাদেরকে আমরা বলছি, যারা তোমরা অফলাইনের কোর ব্যাচের স্টুডেন্ট তোমরা তো জানোই, আর যারা বিভিন্ন ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে দেখছো, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা সেটা ইউটিউব হোক, তোমরা এক্সপ্লেনেশনগুলো নোট করে নিতে পারো। এটা তোমাদেরকে অনেক কিছু ক্ষেত্রে হেল্প করতে তোমাদের শিখতে অনেকটা সুবিধা হবে। দেখো, ফার্স্ট প্রবলেমে কি বলছে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 16। তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব কাকে বলে একটুখানি শর্টে তোমাদের বুঝিয়ে দিই। বাষ্প ঘনত্ব হচ্ছে একটি গ্যাসের আপেক্ষিক ঘনত্ব, যা সাধারণত একই ভরের হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের সঙ্গে তুলনায় নির্ণয় করা হয়। আমরা জানি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত হচ্ছে 1। এবার একটুখানি তোমাদেরকে চিন্তা করে দেখাই হাইড্রোজেন অ্যাটম সম্বন্ধে। হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে প্রোটন কতগুলো আছে? প্রোটন আছে ডেফিনেটলি একটা। নিউট্রন কিন্তু ইন জেনারেল থাকে না, 0। আর ইলেকট্রন কতগুলো আছে? ইলেকট্রন আছে একটা, কারণ প্রোটন একটা প্লাস থাকলে একটা ইলেকট্রন থাকবে। তাহলে একটা জিনিস এখান থেকে মনে রাখতে পারো, বা এখান থেকে একটা জিনিস মনে খেয়াল রাখবে, সেটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে H2 মানে কত হচ্ছে? H2 কথাটার মানে হচ্ছে 2। H2 কথাটার মানে হচ্ছে 1 × 2 মানে হচ্ছে 2। তাহলে বাষ্প ঘনত্ব যখনই আমরা বলবো তখনই মনে রাখবে কোনো ডেফিনেটলি সেটাকে কি করতে হবে? তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। মনে রাখবে কি বললাম? তাপমাত্রা যদি বাড়ে, যদি টেম্পারেচার বাড়লে, আমরা গ্যাসের আয়তন চ্যাপ্টারে পড়েছি, ভলিউম কি হয়? ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ফলস্বরূপ ঘনত্ব কি বলছে? ডেন্সিটি কি হচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু বাষ্প ঘনত্বের সঙ্গে ঘনত্ব সম্পর্ক তো তাই এক্ষেত্রেও কমবে। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা করি, সাপোজ বলছি 15 ডিগ্রিতে যদি অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16 হয়, তাহলে 70 ডিগ্রি টেম্পারেচার বাড়লে কত হবে? টেম্পারেচার বাড়লে ডেফিনেটলি এটা কমে কত হবে? দেখো এখানের মধ্যে 16 থেকে কম কোনটা আছে? এখানে 16 থেকে একমাত্র কম আছে দেখো অপশান সিতে আছে। সি ছাড়া সবকটাই দেখো সবকটা বেশি আছে। সো তাই জন্য এখানে আমরা কি করলাম? ডেফিনেটলি 8 করলাম। ঠিক আছে, তো 1.2 কি বলছে দেখা যাক। একই পদার্থ ও ব্যাসার্ধের দুটি গোলকের, একটি ফাঁপা অপরটি নিরেট। সো মনে করো জাস্ট এই একটা গোলক, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, আর একটা, এই দুটো হচ্ছে সেম গোলক আছে। ওকে, এবার একটা হচ্ছে কি ফাঁপা মানে হচ্ছে এমটি, এটা ফাঁপা আছে, আর একটা আছে নিরেট মানে পুরো ভরাট। ঠিক আছে, উভয়কে একই তাপমাত্রা বৃদ্ধিতে কি ঘটবে? যদি আমরা দুটোকে কি করি, সেম টেম্পারেচার আমরা বাড়িয়ে দিই, তাহলে কি হবে? এখানে বলছে ফাঁপা গোলকের প্রসারণ বেশি ঘটবে, নিরেট গোলকের প্রসারণ বেশি ঘটবে, উভয়ের প্রসারণ একই থাকবে, আর বলা সম্ভব নয়, নান অফ দিস। দেখো, যখন তাপের প্রসারণ করো, তাপের আমরা জানি কি জানি? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ জানি, ক্ষেত্র প্রসারণ জানি, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা ভালো মতো জানি। তাপ প্রয়োগের উপর নির্ভর করে তাপ যদি প্রসারণ স্পেসিফিকলি নির্ভর করে কতগুলো জিনিসের উপর। একটা হচ্ছে পদার্থের প্রকার, 2 নম্বর হচ্ছে গড় তাপমাত্রা কতটা বৃদ্ধি করছে, এবং আকার নয় বরং আকৃতি এবং আয়তনের পরিবর্তনের উপর। তো একই পদার্থ ও একই ব্যাসার্ধ হলে তাদের যদি প্রসারণ সহগ, যেটাকে যদি আমরা বলি কোএফিসিয়েন্ট অফ দ্য এক্সপ্যানশন, সেটা একই হবে। তাহলে সেটা আয়তন বৃদ্ধির হার একই হবে। আয়তন বৃদ্ধির হার একই হবে মানে কি? উভয় প্রসারণই একই হবে। তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসা যাক অপশান 1.3-তে। কোনো পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তার রোধাঙ্ক কত হবে? যদি পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হয়, পরিবাহীকে যদি কেটে দাও মাঝখান থেকে, তার রোধাঙ্ক কত হবে? রোধাঙ্ক ডেফিনেটলি অর্ধেক হবে। ওয়াই? রোধাঙ্কের সূত্রে আমরা জানি কি? রোধাঙ্ক ইজ ইকুয়াল টু কি হচ্ছে, যে আমরা যে ডেফিনেটলি কনস্ট্যান্ট যেটাকে বলি, সেই কনস্ট্যান্টকে অ্যাপ্লাই করলে আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য যদি অর্ধেক হয় তবে আরও অর্ধেক হবে, এবং অন্যান্য সব সিচুয়েশন যদি অপরিবর্তিত থাকে। নেক্সট কোশ্চেন বলছে কি, পিটি তড়িৎদ্বার ব্যবহার করলে AgNO3 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে? আচ্ছা, সিলভার নাইট্রেট। ঠিক আছে, সিলভার নাইট্রেটের আমরা তড়িৎ বিশ্লেষণ করছি। দেখো, ফার্স্টে আমরা যদি AgNO3 তড়িৎ বিশ্লেষণ করি, অর্থাৎ সিলভার নাইট্রেটের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করলে কি হচ্ছে দেখো, ফার্স্ট বলছে তুমি একটা কন্টেনার নিয়ে নিলে। ওকে, একটা কন্টেনার নিয়ে নিলে। লেট মি ক্লিয়ার অল দিস। ওকে, সো তুমি তড়িৎ বিশ্লেষণ করছো, একটাতে তুমি পজিটিভ দিচ্ছ, একটা তুমি নেগেটিভ দিচ্ছ। ঠিক আছে, যখনই তুমি পজিটিভ করছো, এবার দেখো দুটো আমরা একটুখানি তোমাদের গন্ডগোল হয়ে যায় কি, একটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, ক্যাথোড মানে মনে রাখবে হচ্ছে মাইনাস, আর একটাকে বলা হয় অ্যানোড। এটার মধ্যে খুব কনফিউশন হয়। অ্যানোড কথাটার মানে হচ্ছে কি প্লাস।
কিন্তু মনে রাখবে আবার মাইনাস মানে কিন্তু বলা হয় অ্যানায়ন। কি বলা হয়? অ্যানায়নকে বলা হয় মাইনাস, আর ক্যাটায়নকে বলা হয় কি? ক্যাটায়নকে বলা হয় স্পেসিফিকলি প্লাস বলা হয়। ওকে, সো আমরা যদি সিলভার নাইট্রেটকে, ঠিক আছে, সিলভার নাইট্রেটকে আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করলে কি দেখা যাবে? এজি প্লাস ক্যাটায়নে গিয়ে, সাধারণত দেখো ক্যাটায়নে গিয়ে এজি, ক্যাথোডে গিয়ে এজি ধাতুতে পরিণত হয় এবং ক্যাথোড ভারী হয়, এবং যেটা আমাদের যেটা পিটি অ্যানোডে গিয়ে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, তাই এটা কোনো ক্ষয় হয় না, শুধুমাত্র ক্যাথোড ভারী হয় এবং অ্যানোড অপরিবর্তিত থাকে। তাহলে এখানে ডেফিনেটলি অপশান কী হবে? অপশান সি হচ্ছে ক্যাথোড ভারী হয়। তারপর বলছে ঘুমের ওষুধ। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে? ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুত করতে ব্যবহার করা হয় কি? দেখো, এটা এক ধরনের এটার জন্য ব্যবহার করা হয়, মনে রাখবে, ইউরিয়া। কি ব্যবহার করা হয়? অপশান ডি, ইউরিয়া। ঠিক আছে, অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন কি বলছে? এসি থেকে ডিসিতে পরিণত করার জন্য কি করা হয়? এসি থেকে যখন এসির ফ্রিকোয়েন্সি, সাপোজ যদি দেখি এসির ফ্রিকোয়েন্সি কি হয়, এসির ফ্রিকোয়েন্সি এরকমভাবে চলতে থাকে। ঠিক আছে, সো এটাকে আমরা করার জন্য কি ইউজ করা হয়? রেকটিফায়ার করা হয়। আচ্ছা, রেকটিফায়ারের জন্য এটাকে অনেক সময় তোমরা ফুল ব্রিজ রেকটিফায়ারও করতে পারো। কি বলা হয়? ফুল ব্রিজ রেকটিফায়ার। স্পেসিফিকলি রেকটিফায়ার কি? অনেকগুলো ডায়োডকে নিয়ে, ডায়োড যেগুলো থাকে, অনেকগুলো ডায়োডকে নিয়ে কম্বাইন করে কি করা হয়? একটা সার্কিট তৈরি করা হয়। স্পেসিফিকলি তোমাদের যদি সার্কিটটা দেখাই, এটা জেনে রাখতে পারো জিনিসটা। তোমাদের সার্কিটটা আমি জাস্ট একবার দেখাচ্ছি, দেখো। আচ্ছা, সিম্পল ফর্মই করে দেখাচ্ছি। মনে রাখবে ডায়োডের প্লাস মাইনাস এরকমভাবে তৈরি করা হয়। ওকে, সো এটা একটা জাস্ট দুটোকে আমরা প্লাস করে দিলাম, এটা মাইনাস হলো, এটার সাথে প্লাস আমরা অ্যাড করে দেবো। ওকে, আর এটাতেও আমরা কি করে দেবো? একটা প্লাস অ্যাড করে দেবো। সো এইরকম যদি কানেকশনটা করা হয়, দেখো, সো এটাকে প্লাস মাইনাস যদি করে দিই, এই জায়গাটা থেকে আমরা কি দিই? এখান থেকে আমরা এসি সিগন্যাল দিই। কি দিই? এসি সিগন্যাল দিই। এখান থেকে এসি সিগন্যাল দেবো, আর এখান থেকে আমরা এসি সিগন্যাল দেবো, আর এখান থেকে বেরোবে হচ্ছে ডিসি প্লাস, আর এখান থেকে বেরোবে হচ্ছে ডিসি মাইনাস। সো এই যে ডায়াগ্রামটা তোমাদের দেখালাম, এই ডায়াগ্রামটা হচ্ছে একটা ফুল ব্রিজ রেকটিফায়ারের ডায়াগ্রাম। সো এসিকে বেসিক্যালি অল্টারনেটিভ কারেন্ট এবং ডিসিকে বেসিক্যালি ডাইরেক্ট কারেন্টে বলা হয়, এবং রেকটিফায়ার ব্যবহার করতে হয়। এটি ডায়োডের সাহায্যে যা করা হয়, যা একদিকে বিদ্যুৎ সংযোগ প্রবাহ ঘটায়। ডায়োডে তোমাদের দেখিয়ে দিলাম। থার্মিক পদ্ধতিতে বিচারক হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আমরা ভালো মতোই জানি অ্যালুমিনিয়াম থার্মিক পদ্ধতির চ্যানেলের মধ্যে তোমরা আছে, যেটা আমাদের ওয়েল্ডিং করার ক্ষেত্রে কাজে লাগে, বা বলতে পারো রেল লাইনের ওই পাত ঝালাই করার ক্ষেত্রে। ঠিক আছে, লোহাকে কি বলছে? থার্মিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য লোহা উৎপাদনের জন্য লোহাকে একটি অক্সাইড রূপে একটি বিচারক দিয়ে হ্রাস করানো হয়। স্পেসিফিকলি ফেরাস অক্সাইডের সাথে যদি আমরা অ্যালুমিনিয়াম মিশিয়ে দিই, তাহলে কি হবে? ফেরাস থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে, আর কি তৈরি হবে? Al2O3, আর তাপ উৎপন্ন হবে, প্রচুর পরিমাণে হিট হবে, যেই হিটটা কি করবে? স্পেসিফিকলি এই ঝালাই বা ওয়েল্ডিংয়ের কাজে লাগবে। নেক্সট কোয়েশ্চেন আমাদের গ্রুপের মধ্যে, নেক্সট গ্রুপ কি বলছে? গ্রুপ বিতে আমাদের চলে আসছে। গ্রুপ বিতে আমাদের কি বলা যাচ্ছে? গ্রুপ বিতে বলছে বাষ্প ঘনত্বের সংজ্ঞা দাও। বাষ্প ঘনত্ব কাকে বলে? দেখো, তোমাদেরকে আমি প্রথম থেকেই বললাম, বাষ্প ঘনত্ব দিয়ে আমি তোমাদের পেজটা সলিউশন করা শুরু করেছিলাম, যেখানে দেখো এখানের মধ্যেও বলছি 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব 16। সো তোমাদের আমি যেটা প্রথমেই বলছিলাম, যে বাষ্প ঘনত্বের ব্যাপারটা যেটা তোমাদেরকে বলছিলাম, একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি, সবসময় হাইড্রোজেনের মাস দিয়ে করা হয়। হাইড্রোজেনের মাস তোমাদের কত? প্রথমে আমি বললাম হাইড্রোজেনের মধ্যে 2 থাকার জন্য 2। ঠিক আছে, তার মানে কি বলছে? দেখো, বাষ্প ঘনত্বের ডেফিনিশন অনুযায়ী কি বলছে? বাষ্প ঘনত্ব হলো কোনো গ্যাস বা বাষ্পের ঘনত্বের মান, যা সমান আয়তন হাইড্রোজেনের ঘনত্বের সঙ্গে তুলনা করে প্রকাশ করা হয়। সো বাষ্প ঘনত্ব সিম্পলি কি বলছে? মাস অফ গিভেন ভলিউম অফ গ্যাস। যে কোনো, বলতে পারো যদি গ্যাস বলে দেয়, তার ভলিউম যে কতটা আয়তন বলে দিয়েছে, সেটাকে আমাদের ভাগ করতে হবে হাইড্রোজেনের যে ভলিউম আছে, যেটা হচ্ছে কত? 2, যেটা হচ্ছে কনস্ট্যান্ট আছে 2। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি বলছে? তাপ পরিবাহী কোনো দণ্ডের ওপর তাপের কুপরিবাহী কোনো পদার্থের আচ্ছাদন দিলে দণ্ডের তাপ পরিবহনের হারে কি পরিবর্তন হবে? দেখো, ভালো করে বোঝো। মনে করো লোহার একটা ছুরি আছে বা একটা কিছু আছে, সেটার উপরে কাঠের একটা বাঁট লাগানো। ঠিক আছে, কাঠের একটা বাঁট লাগানো। প্রথম কথা আমাদের কি বলছে? দেখো, তাপ পরিবহনের হার কি হবে? হ্রাস পাবে। কেন হ্রাস পাবে?
তাপের কুপরি পদার্থ যেমন কাঠ, রাবার, কাঁচ ইত্যাদি দিয়ে আমরা যদি তাপ পরিবহিত করতে বাধা সৃষ্টি করি, ফলে কুপরিবাহী আচ্ছাদনের দেওয়া হলে তাপ সহজে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে পারে না, যার ফলে পরিবহনের হার কমে যাবে। তারপরে বলছে তারপরে কোশ্চেনটা বলছে কি আমাদের 1 ইএসইউ এবং 1 ভোল্টের মধ্যে সম্পর্ক লেখো। মনে রাখবে 1 ভোল্ট ইকুয়ালস টু 1 ইন্টু 10⁸ ইএসইউ। ঠিক আছে, ইএসইউ কথাটা মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট পোটেনশিয়াল, ঠিক আছে, আর ভোল্ট হচ্ছে এসআই ইউনিট। ওকে, এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে। সিজিএস পদ্ধতিতে ব্যবহৃত ইএসইউকে এসআইতে রূপান্তরিত করলে এই মানটা পাওয়া যায়। নেক্সট আমাদের কোশ্চেন কি বলছে, জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? আচ্ছা, সাপোজ দেখো জলের তড়িৎ বিশ্লেষণ করলে জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমাদের কি H2O পাওয়া যায়, যেটাকে আমরা পাই H প্লাস প্লাস OH মাইনাস। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। সব ইকুয়েশন এখানে দেওয়া নেই, আমি কিছু যে ইকুয়েশনগুলো দেওয়া নেই সেগুলো আমি এখানে নোট করে দিচ্ছি, সেগুলো তোমরা মেকশিওর খাতায় টুকে নেবে। আচ্ছা, ক্যাথোডের মধ্যে কি তৈরি হবে? আমি তোমাদের সবই বললাম। ক্যাথোড কথাটার মানে কি, মেজরিটি স্টুডেন্টসের গন্ডগোল হয় কোথায়? ক্যাথোডের সাথে অ্যানোডের। ক্যাথোড কথাটার মানে হচ্ছে কি, ক্যাথোড কথাটার মানে হচ্ছে মাইনাস, আর অ্যানোড কথাটার মানে হচ্ছে প্লাস। এবার দেখো, সবসময় মনে রাখবে, প্লাস সবসময় কাকে অ্যাট্রাক্ট করে? মাইনাসকে অ্যাট্রাক্ট করে, এবং মাইনাস সবসময় কাকে অ্যাট্রাক্ট করে? প্লাসকে অ্যাট্রাক্ট করে। সো ডেফিনেটলি ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, কারণ ক্যাথোড ইটসেলফ কি? ক্যাথোড ইটসেলফ হচ্ছে নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনাল কাকে করবে? পজিটিভ আয়নকে করবে। ওয়্যারএস অ্যানোড ইটসেলফ পজিটিভ টার্মিনাল, যেটা কাকে করবে? OH মাইনাস, অর্থাৎ এখানে অক্সিজেন যেটা আছে, অক্সিজেন গ্যাসকে উৎপন্ন করবে। এবং জলের আণবিক ভর হিসাবে যদি আমরা করি, তাহলে স্পেসিফিকলি এটা H2O, যেটা যদি আমরা করি, এখানে একটু গন্ডগোল আছে, যেটা সরল অনুপাত করলে 1:8 রেশিওতে আমরা পাবো। মিটার স্কেলে তৈরি ইনভার্ট ধাতু সংকর ব্যবহার করা হয় কেন? আচ্ছা, মিটার স্কেল তৈরিতে, যখন আমরা মিটার স্কেল তৈরি করি, সেখানে ইনভার্ট ধাতু সংকর ব্যবহার করা হয় কেন? আমাদের কোশ্চেন আছে। পরিষ্কার কথা একটাই জানি আমরা, কি তাপের এখানে কি ক্ষেত্রে কি হয়? তাপের প্রসারণ খুবই কম। ইনভার্ট ধাতুতে তাপ খুব কমই প্রসারণ হয়। এবার যে স্কেলটা তৈরি হচ্ছে, সেই স্কেলের মধ্যে যদি ইনভার্ট ধাতু আমরা না ব্যবহার করি, আচ্ছা, ইনভার্ট ধাতুর ডেফিনেশনের মধ্যে কি হচ্ছে, লোহার সাথে যদি আমরা সামান্য নিকেল মেশাই, ঠিক আছে, যার ফলে এই যে মিক্সচারটা তৈরি হয়, সেই মিক্সচারে কি হয়? তাপ প্রসারণ সহগ অত্যন্ত খুব কম হয়। ফলে তাপমাত্রা পরিবর্তনের সময় স্কেলের দৈর্ঘ্য খুবই কম পরিবর্তন হয়, এবং যা নির্ভুলতা রক্ষা করে। এবার তুমি যদি মেটাল স্কেলকে দেখো, মেটাল স্কেলের মধ্যে কি বিভিন্ন জিনিসগুলো খোদাই করে লেখা থাকে। এবার যদি কোনো কারণে সাপোজ সেটা যদি তাপ প্রয়োগের ফলে বা গরম টেম্পারেচারে গেল, সেটা যদি কি হয়? এক্সপ্যান্ড করে যায়, তাহলে কি হবে? ভ্যালুগুলো এই জায়গা থেকে, সাপোজ মনে করো এটা এখান থেকে মুছে মনে করো একটু সরে গেল, তখন তো ভ্যালু চেঞ্জেস হবে। যার জন্য কি হয়? ইনভার্ট ধাতু সবসময় ব্যবহার করা হয় যে কোনো স্কেল বা যে কোনো মাপার ক্ষেত্রে, মানে যেগুলো মাপিং স্কেল আছে সেগুলোর ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন বলছে, 30 ওহমস রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাঠানো হলে কি উৎপন্ন হবে? মানে কি পরিমাণে তাপ উৎপন্ন হবে? দেখো, আমরা তাপ উৎপাদনের ফর্মুলা আমরা কি জানি? হিটের ফর্মুলা কি? H=I²/R, যেখানে I কথাটার মানে হচ্ছে কি, I ডিফাইন করছি আমরা প্রবাহ মাত্রাকে ডিফাইন করছি। কাকে ডিফাইন করছি? প্রবাহ মাত্রাকে ডিফাইন করছি। সো আমরা I²/R এর ভ্যালু সিম্পলি কত আছে? R হচ্ছে 30 ওহমস। 30 দিয়ে মাল্টিপ্লাই করলে কত বেরোবে? 30 দিয়ে যদি আমি এটা বিয়ে করি, তাহলে সিম্পলি বেরোবে কত? 3000 জুল পার সেকেন্ড। আমরা ভালো মতোই জানি 1 জুল পার সেকেন্ড হচ্ছে ইজিক্যাল টু কি? 1 জুল পার সেকেন্ড স্পেসিফিকলি হচ্ছে 1 ওয়াট। সো দিস ইজ ওয়াই এখানে এই জিনিসটা এখানে কিন্তু আমাদের কনসিডার করতে হবে। ওকে, সো এখানে I²RT, যেটা আমরা এখানে বলেছি উৎপাদনের পরিমাণ, এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে। আচ্ছা, শূন্যস্থান পূরণ করতে বলেছে, বা অথবাতে যদি শূন্যস্থান পূরণ করতে বলেছে, দেখো কোনো ধাতব দ্বন্দ্বের দুই প্রান্তের মধ্যে তড়িৎচালক বলের মান সর্বদা কি হবে? স্থির চুম্বক ক্ষেত্র এবং দ্বন্দ্বের গতি দ্বারা নির্ধারিত করা হয়। এটা দেখে নিও, এটা আমার নতুন করে কিছু বোঝানোর নেই। তারপরে কি বলছে 2.78টা কি বলছে? 2.78টা বলছে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? আচ্ছা, দেখো বক্সাইটের সংকেত কি? Al2O3, ঠিক আছে। এবং সেখান থেকে যদি আমরা অ্যালুমিনিয়ামকে বের করার চেষ্টা করি, তাহলে কি করতে হবে? আমাদের নিষ্কাশনের জন্য ইলেকট্রোলাইটিক কোষ হিসাবে গ্রাফাইটে অ্যানোড ব্যবহার করা হয়, কারণ এটি উচ্চ তাপে সহনশীল এবং ভালো তড়িৎদ্বার। আমরা জানি গ্রাফাইট দিয়ে আমরা সাধারণত কি করে থাকি? গ্রাফাইট দিয়ে আমরা জলে তড়িৎ বিশ্লেষণ এক্সপেরিমেন্টও করে থাকি। সো এক্ষেত্রে কি হয়? অ্যালুমিনিয়াম এখান থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে এবং অক্সিজেন পুরোপুরিভাবে এখান থেকে রিলিজ হয়ে যাবে। অথবা প্রশ্ন বলছে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে আমরা যদি জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হবে? ভাই পরিষ্কার কথা, AgNO, তুমি যদি এখানে করো AgNO3 করো, তাহলে এজির সাথে কি বেরোবে? এজির সাথে প্লাস বেরোবে, আর NO3 সাথে ডেফিনেটলি মাইনাস বেরোবে। আমাকে বলেছে অ্যানোড। অ্যানোড কথাটার মানে কি? আমি তোমাদের আগেই বলেছি অ্যানোড কথাটার মানে প্লাস।
ঠিক আছে, অ্যানোডের মধ্যে কি হবে, এখানে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তর হচ্ছে NO3 নাইট্রেট, এখানে কোনো গ্যাসই উৎপন্ন হবে না। স্পেসিফিক্যালি কি হবে, ক্যাথোডের মধ্যে এজি আয়ন ক্যাথোডে জমে এজি ধাতু তৈরি হয়, অর্থাৎ সিলভার ধাতু তৈরি হয়। অন্যদিকে পিটি অ্যানোড থাকলে তা নিষ্ক্রিয় থাকে পুরোপুরিভাবে। যদি লাইকার অ্যামোনিয়ার পরিমাণ কত, দেখো লাইকার অ্যামোনিয়ার যেটা বলছি তার মধ্যে মোটামুটি তুমি ধরে রাখো 20 থেকে 30% অ্যাপ্রক্সিমেট থাকে, আর এটি একটি ক্ষারধর্মী পদার্থ। তারপরে কোশ্চেন বলছে জাহাজে মরচে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসাবে কি ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে জিঙ্ক। কেন, দেখো স্পেসিফিকলি আত্মঘাতী ইলেকট্রোড হিসাবে জিঙ্ক বা দস্তার আমরা কেন ব্যবহার করি, কারণ এটি আয়নিক ক্রিয়া সহজে অক্সিডাইজ হয়ে জাহাজের লোহারকে মরচে প্রতিরোধ করে। পরের কোশ্চেনটা যেটা আছে জার্মান সিলভারে কোন মৌল সবচেয়ে বেশি থাকে, দেখো জার্মান সিলভারের মধ্যে কি কি কম্পোজিশন থাকে, একটা থাকে কপার, জিঙ্ক আর নিকেল, তিনটে নিয়ে তৈরি হয় জার্মান সিলভার। কি থাকে, কপার, জিঙ্ক আর থাকে নিকেল। সো তার মধ্যে অলরেডি মোর দ্যান 50 to 60% থাকে কপার। সো সব থেকে বেশি পরিমাণে কি থাকে, উত্তর হচ্ছে তাম্বা। গ্রুপ সি এর কোয়েশ্চেনগুলো দেখো, বলছে ওহমের সূত্রটি বিবৃতি করো। গ্রুপ সি এর কোয়েশ্চেনটাকে আমি সেপারেট পেজে নিয়ে চলে যাই। বলছে ওহমের সূত্রটি বিবৃতি করো এবং এই সূত্র থেকে রোধের সংজ্ঞাটা দাও। সো আচ্ছা, ফার্স্ট কি বলছে, ওহমের সূত্রের বিবৃতি। ওহমের সূত্র অনুসারে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা তার প্রান্তের দুই প্রান্তের বিভব প্রবাহের সঙ্গে সরল সমানুপাতিক থাকে যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত গুণাগুণ বা ভৌত পরিবেশ অপরিবর্তিত থাকে, যেটাকে আমরা বলি ভি প্রপোর্শন টু আই। এখান থেকে বলা হয় ভি ইকুয়ালস টু আইআর। এবার ভি ইকুয়ালস টু আইআর থেকে আমরা ডিফারেন্টভাবে অন্যভাবেও করতে পারি। যেমন ভি ইকুয়ালস টু আইআর থেকে আমরা বলতে পারি কি আই ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি বাই আর। এটা আমরা তোমাদের বিভিন্ন রকম যে চেঞ্জেসগুলো, সেই চেঞ্জেসগুলো করে দেখে নিতে পারো, আমি আর বলছি না। যেখানে ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িতের প্রবাহ মাত্রা, আর আর হচ্ছে রোধ, যেটাকে আমরা কিসে বলি, ওমসে প্রকাশ করি। এটা হচ্ছে ওমসের সিম্বল। ওকে, নেক্সট বলছে রোধের সংজ্ঞা। রেজিস্ট্যান্স কাকে বলে? একটি পরিবাহী রোধ হলো সেই গুণাঙ্ক যা নির্দেশ করে তাতে একক তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত করতে কত বিভব প্রয়োজন। কি বলছে, একটি পরিবাহী রোধ হলো সেই গুণাঙ্ক, এমন একটা মাল্টিপল ফ্যাক্টর যা নির্দেশ করে একক তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত করতে কতটা বিভবের প্রয়োজন। তারপর রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভি বাই আই, অর্থাৎ রেজিস্ট্যান্স ইকুয়ালস টু তোমাদের যেটা বলছিলাম এই ফর্মুলাটাকেই আমরা বলতে পারি রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভি বাই আই, যেখানে ভি হচ্ছে কি, ভি বলতে এখানে আমরা স্পেসিফিকলি তোমাদের ভোল্টকে বলছি, এবং আই কথাটা মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক হচ্ছে কত, ওমস। দুটি চুম্বক বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে কি? উত্তর হচ্ছে না, কখনই করতে পারে না। কি, দুটো চৌম্বক বলরেখা কখনই করতে পারে না। কেন পারে না? একটি নির্দিষ্ট চৌম্বক অঞ্চলে চৌম্বক বলরেখা সবসময় একটি নির্দিষ্ট দিকে নির্দেশ করে, একটি নির্দিষ্ট ডাইরেকশনে করে। যদি দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দুতে চুম্বক ক্ষেত্রে দুটি বিভিন্ন দিক হবে, যা বাস্তবে সম্ভব হয় না। তাই একে অপরকে কখনোই এরা ছেদ করে না। তারপরে বলছে পরীক্ষাগারে ক্ষারীয় বায়ু প্রস্তুতির মানে বিক্রিয়ার শর্ত এবং সমীকরণ করো। সো দেখো, ক্ষারীয় বায়ু বলতে বোঝায় কাকে বলে, যে বায়ুর মধ্যে অক্সিজেন সমৃদ্ধ বায়ু যা ক্লিয়ার লাইম বা সোডা লাইমের মধ্যে দিয়ে বায়ু শোধন করে কার্বন ডাই অক্সাইডকে মুছে ফেলা হয়। সো আবার বলছি, ক্ষারীয় বায়ু কাকে বলে? ক্ষারীয় বায়ু বলতে বোঝায় অক্সিজেন সমৃদ্ধ বায়ু যা ক্লিয়ার লাইম বা সোডা লাইমের মধ্যে দিয়ে বায়ুকে শোধন করে স্পেসিফিকলি কার্বন ডাই অক্সাইডকে পুরোপুরি বায়ুর মধ্যে থেকে মুছে ফেলা হচ্ছে। মানে নর্মাল এয়ারের মধ্যে কি থাকছে, নর্মাল এয়ারের মধ্যে অল দ্য গ্যাসেস থাকছে ইনক্লুডিং CO2। সো এখান থেকে শুধুমাত্র যেটা অক্সিজেন, মানে অক্সিজেন সিলিন্ডারে ঢোকানোর যে বাতাস থাকে যার মধ্যে কোনো কার্বন ডাই অক্সাইড থাকে না, তাকেই বলে ক্ষারীয় বায়ু। তাহলে বায়ুকে প্রথমে সোডা বা লাইম ক্লিয়ারের মধ্যে দিয়ে পাঠানো হয়, যার মধ্যে থেকে কি হয়, সোডা বা লাইম কি করে কার্বন ডাই অক্সাইডকে দূর করে নেয়। অবশিষ্ট থাকে কি, অক্সিজেন এবং নাইট্রোজেন, যা ক্ষারীয় বায়ু, যেটা ক্ষারধর্ম বায়ু। সো এখানে আমাদেরকে কি বলছে, বিভিন্ন রকম আমাদের কাছে অক্সিডাইজ এলিমেন্ট আছে, যেমন হচ্ছে কি এই একটা দেখতে পারো CaOH2 যেটাকে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে কম্বিনেশন আছে, যেটা যদি কার্বন ডাই অক্সাইডের মধ্যে চালু করি তাহলে কি হবে, CaCO3 প্লাস H2O। এই বিক্রিয়ার মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে পুরোপুরিভাবে অপসারিত হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট অথবা কোশ্চেনটা কি বলছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করা যায় না কেন, ব্যাখ্যা করো। দেখো, হাইড্রোজেন সালফাইডকে যদি আমরা কি করি, H2SO4 এর সাথে মানে সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত করি, তাহলে প্রথম কথা সালফার তলায় অবশিষ্ট হয়ে পড়ে থাকবে, ইকুয়েশন অনুযায়ী বলছে জল তৈরি হবে,
আর কিছুটা পরিমাণে অক্সিজেন তৈরি হবে। অক্সিজেন সো স্পেসিফিকলি কি বলছে, মানে এলিমেন্ট এখানে পুরোপুরিভাবে কি হচ্ছে, এলিমেন্ট এখানে পুরোপুরিভাবে ভেঙে যাচ্ছে। হাইড্রোজেন সালফেট শুষ্ক করার বদলে পরিবর্তন করলে এটা মানে এটা তো কোনোভাবেই নয়, এটা স্পেসিফিকলি কি করছে, হাইড্রোজেন সালফাইড কি হচ্ছে, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হয়, নতুন এলিমেন্ট তৈরি হচ্ছে, তাই জন্য এখানে এটা শুষ্ক করা হয় না। নেক্সট কোয়েশ্চেনে বলছে দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না। আচ্ছা, দস্তা কথাটার মানে কি, জিঙ্ক। দস্তা কথাটার মানে কি, জিঙ্ক। আর কপার সালফেট মানে কি, CuSO4। দেখো, জিঙ্কের সাথে যদি কপার সালফেট করি তাহলে কি হবে, জিঙ্ক সালফেট উৎপন্ন হবে আর তলায় কপারটা পড়ে থাকবে। সো স্পেসিফিকলি এটা কেমিক্যাল রিয়াকশন এখানে হয়ে যাবে জিঙ্কের সাথে, এই কারণেই রাখা হয় না, তার একটাই কারণ এটা কেমিক্যাল রিয়াকশন তৈরি করে ফেলবে। দেখো এখানে এটা একটা মোর রিয়াক্টিভ হওয়ার জন্য কি বলছে, কপার আয়নকে হ্রাস করে কপার ধাতুতে তৈরি করে, ফলে জিঙ্ক নিজে জিঙ্ক নিজে দ্রবণে দ্রবীভূত হয়ে যায় এবং দস্তার পাত্র ধীরে ধীরে ক্ষইতে থাকে এবং পাত্রের তলায় তামা দেখা যায়, তাই জন্য এখানে রাখা যায় না। নেক্সট কোশ্চেনে বলছে গোল্ড অথবা প্ল্যাটিনামকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, প্রকৃতির মধ্যে বিভিন্ন রকম যেগুলো আছে, পিটি বলতে পারো বা AU বলতে পারো, অর্থাৎ গোল্ড বলতে পারো, প্ল্যাটিনামকে আমরা তড়িৎদ্বার হিসাবে খুব ভালো ইউজ করি। এগুলোকে স্পেসিফিকলি কি বলছে, অধিকাংশ ধাতু অক্সিজেন, সালফার এবং হ্যালোজেনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, কিন্তু গোল্ড, প্ল্যাটিনাম এগুলো হচ্ছে নিষ্ক্রিয় ধাতু, অর্থাৎ তারা সহজে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি করে না, অংশগ্রহণ করে না, তাই এদেরকে প্রকৃতিতে মুক্ত ধাতু রূপে কখনোই পাওয়া যায় না, অর্থাৎ খনি রূপে নয়, এটাকে খনিজ রূপে পাওয়া যায় না। এই প্রশ্নটা মানে যদি আমরা উল্টোভাবে সঠিকভাবে যদি আমরা মানে অন্যভাবেও যদি বলি, সেটা হচ্ছে গোল্ড, প্ল্যাটিনামকে সাধারণ মুক্ত অবস্থায় পাওয়া যায় না, পাওয়া যায় তার কারণ এরা কি বলছে, কারণ এরা মানে খুব রিয়াক্টিভ নয়। তারপর বলছে কি রাসায়নিক গণনার ক্ষেত্রে আমাদের কিছু নেক্সট অঙ্ক রাসায়নিক গণনাতে কিছু প্রশ্ন দিচ্ছে, দেখা যাক রাসায়নিক গণনার কোশ্চেনগুলো কি বলছে। বলছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে আমাকে এইগুলো বলে দিয়েছে, এখানে আমাকে বলে দিয়েছে একটা সিম্পল ক্যালকুলেশন বলে দিয়েছে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে এগুলো ডিটেলস বলে দিয়েছে কত গ্রাম HCl প্রয়োজন আর HCl এর মোল সংখ্যা কত, শুধু দেওয়া আছে হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের হচ্ছে কত 35.5। ফার্স্টে আমাদের কি করতে হবে, সমীকরণটা বানাতে হবে। সো ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা কি করলাম, HCl কে যদি এখানে ব্যালেন্স করি, এটা 2HCl অ্যাড করলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, যেটা বাতাস আর জল উৎপন্ন হবে। এবার আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যদি দেখি, ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে কি বলছে, দেখো 2 মোল আর হাইড্রোজেন লাগছে, এটা হচ্ছে আমাদের ইনপুট স্টেপ 1 এর মধ্যে, এটা আমাদের ইনপুট দিচ্ছি, কি দিচ্ছি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, যেটা এখানে দিলাম, এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে হচ্ছে 2 মোল HCl প্রয়োজন হয়, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের আমরা যদি এটা দেখি, দেখো এটা আমি তোমাদের এখানে ক্যালকুলেশন করে লাইভ দেখিয়ে দিচ্ছি, CaCO3। আচ্ছা, ক্যালসিয়ামের যদি তোমরা হিলি বেবো কণা করে দেখো, ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর এলিমেন্ট, কত নম্বর এলিমেন্ট, 20 নম্বর এলিমেন্ট, যার অ্যাটমিক মাস কত, অ্যাটমিক মাস হচ্ছে 40। কার্বনের কত, কার্বনের হচ্ছে হিলি এরকম করে যদি দেখো, কার্বনের হচ্ছে কত নম্বর আছে, 6 নম্বরের আছে, তাহলে 6টা যদি প্রোটন থাকে তাহলে টোটাল অ্যাটমিক মাস কত, 12। আর অক্সিজেনের হচ্ছে কত, অক্সিজেনের হচ্ছে তুমি দেখো, অক্সিজেনের যদি দেখো লি বে বো ক না ও, অক্সিজেনের হচ্ছে 8টা। এবার অক্সিজেনের 8টা মানে অক্সিজেনের অ্যাটমিক মাস কত, 8 দুগুণে 16 ইন্টু এখানে 3 আছে, O3 আছে, তাহলে 16 ইন্টু 3। তো এই জিনিসটা যদি আমরা করি 40 প্লাস 12 প্লাস 3 16 48, 48 48 50 60 টোটাল হচ্ছে কত, 100, কত হচ্ছে 100 গ্রাম পার মোল। ওকে, তাহলে এখানে আমরা ইনপুটে কত দিচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 100 গ্রাম পার মোল। এবার আমাদের কি বলছে দেখো, আর সেখানে আমাদের কি বলছে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে কতগুলো লাগে, সেখান থেকে 2 মোল হাইড্রোজেন, মানে স্পেসিফিকলি 100 গ্রাম যদি CaCO3 ইউজ করি, তার সাথে আমাদের কত মোল HCl অ্যাসিড লাগছে, 2 মোল লাগছে, কত লাগছে, 2 মোল লাগছে। আচ্ছা, এবার 1 মোল HClটা কত, 1 মোল HCl এর যদি আমরা হিসাব করে দেখি, হাইড্রোজেনের হচ্ছে কত 1 আর ক্লোরিনের হচ্ছে কত 35.5, তাহলে যোগ করলে কত হচ্ছে 36.5 গ্রাম। সো এখানে আমরা কি বলতে পারছি, এটা 1 মোল HCl, আর আমাদের 2 মোলে কত হচ্ছে, 2 মোলের মধ্যে হচ্ছে 36.5 ইন্টু 2, বিকজ এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে কত 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 6 দুগুণে 12 13 3, হাতে রইল 1, আর 3 দুগুণে 6 1 73, কত হচ্ছে 73 গ্রাম, কত হচ্ছে 73 গ্রাম।
তাহলে ডেফিনেটলি আমাদের এখানে কতটা প্রয়োজন হচ্ছে, এখানে সিঙ্গেল যদি ইউনিটে আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা হচ্ছে কত, দুটো অপশন এখানে দিয়ে দেওয়া আছে ক্যালকুলেশন এখান থেকে। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন বলছে কি 40 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে যেটুকু পরিমাণ অক্সিজেন মেলে সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম KNO3 প্রয়োজন। আচ্ছা, ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কটা তোমাদের বইয়ের মধ্যেও আছে, দেখবে। ফার্স্টে আমাদের কি দেখতে হবে, KClO3। প্রথমে হচ্ছে কি আমাদের KClO3 কি করে পাবে, দেখো KClO3 কে তোমরা যদি এখানে হিট দাও, কি দাও, হিট দাও, তাহলে কি হবে, পটাশিয়াম ক্লোরাইড হবে আর অক্সিজেন উৎপন্ন হবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে KClO3 মোলার গ্যাস কত, কে হচ্ছে 39, 35.5 করলে হচ্ছে কত বেরোচ্ছে KClO3, এটা হচ্ছে KClO3 122.5। আচ্ছা, KClO3 কে উত্তপ্ত করলে যতটা অক্সিজেন পাওয়া যায়, আচ্ছা অক্সিজেন কতটা পাওয়া যাচ্ছে এখান থেকে, আমার অক্সিজেন পাওয়া যাচ্ছে 3 অণু। অক্সিজেনের তোমাদের আমি হিসাব করে কি বললাম, অক্সিজেনের হিসাবের তোমাদের আমি একটু দিয়ে দিচ্ছি। অক্সিজেনের হিসাবটা কিরকম ভাবে তোমাদের দেখালাম, দেখো অক্সিজেন আছে 8 নম্বরের, মানে অক্সিজেনের অ্যাটমিক মাস কত, অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। আচ্ছা 16 32 3 48 48, ওকে 48। আচ্ছা 2 KCl মানে হচ্ছে 122.5 ইনটু 2 করে দাও, তাহলে হচ্ছে কত, এখান থেকে তুমি পাবে হচ্ছে 122 মানে 244 245 গ্রাম স্পেসিফিকলি KClO3 থেকে তোমরা যদি হিট করো তাহলে তোমরা অক্সিজেন পাবে কত, 3 অণু অক্সিজেন পাওয়া যাবে। কতটা পাবে, 3 অণু পাচ্ছ, অর্থাৎ হচ্ছে 3 8 দুগুণে 16 3 16 48 48 গ্রাম পাচ্ছ তোমরা। ওকে, একটু ওয়েকিং নিয়ম করো। 245 গ্রামে আমরা পাচ্ছি কত, KClO3 থেকে আমরা O2 পাচ্ছি কত, ওয়েকিং নিয়ম করে নাও যদি এখানে ক্যালকুলেশন না বুঝতে পারো। 245 থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত, 48 গ্রাম। 1 গ্রাম থেকে আমরা পাচ্ছি 48/245, আর আমাদের কত বলেছে 40 গ্রাম থেকে, তাহলে 40 গ্রাম থেকে আমরা কত পাবো, 40 ইন্টু 48/245। সো স্পেসিফিকলি, আচ্ছা আচ্ছা সরি, একটুখানি মিস্টেক হয়ে গেল, তার কারণ হচ্ছে কোথায় বলো তো, 3 অণু অক্সিজেন বলে দিয়েছে। অক্সিজেনের হচ্ছে কত, অক্সিজেনের হচ্ছে 8, ভালো করে দেখো, অক্সিজেনের হচ্ছে নর্মালি কত হচ্ছে, অক্সিজেনের হচ্ছে আমাদের হচ্ছে কত 8, অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাহলে মলিকিউলার মাস কত 16। O2 হচ্ছে কত, O2 হচ্ছে 32 বিকজ 16 ইন্টু 2, আর 3O2 মানে কত হবে, 3O2 মানে হচ্ছে অ্যান্ড এটাও হচ্ছে 96। তো এই ক্যালকুলেশন করলে আমরা বেরোচ্ছে কত, 15.67 গ্রাম, 15.7 গ্রাম আমাদের হচ্ছে। তাহলে এবার ব্রেক করে দেখো, 40 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে যে KClO3 কে উত্তপ্ত করলে যেটুকুন অক্সিজেন পরিমাণ মানে কত বেরোলো আমাদের, 15.67 গ্রাম অক্সিজেন। সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম KNO3 কে, পটাশিয়াম নাইট্রেটকে আমাদের বিয়ে করতে, মানে KNO3 কে আমাদের প্রয়োজন হবে। আচ্ছা KNO3 কে যদি আমরা ব্রেক করি তাহলে কি পাবো আমরা, 2 KNO2 পাবো আর অক্সিজেন পাবো। তাহলে KNO3 যদি আমরা করি কত, ক্যালকুলেশন করলে সেম ভাবে ক্যালকুলেশন করলে কত দেখতে পাবে, 101 গ্রাম পাচ্ছি। আর আমাদের অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনটা কত পাচ্ছি, 2 পাচ্ছি, মানে হচ্ছে 16 দুগুণে 32, তাহলে এখানে টোটাল হচ্ছে এই জি এর ভ্যালু যদি করো তাহলে সেম ভাবে কাটাকাটি করলে দেখতে হবে 98.9 উত্তপ্ত, মানে KNO3 উত্তপ্ত করতে হবে, তবেই আমরা সেম পরিমাণ এতটা পরিমাণে পাবো। আশা করি তোমরা স্টেপগুলো বুঝতে পারলে। যদি এই ক্যালকুলেশনে বুঝতে অসুবিধা হয় তোমরা চ্যানেলের প্লেলিস্টে দেখে নিতে পারো। চ্যানেলের প্লেলিস্টের মধ্যে তোমরা ডেফিনেটলি এর মানে স্পেসিফিকলি আলাদা আলাদা করে প্রত্যেকটা ক্যালকুলেশন বুঝিয়ে দেওয়া আছে, মানে এই রিগার্ডিং পাবে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক হলো একটি তরলের আয়তনের মানে দৃশ্যত মানে ভিজিবল সেই প্রসারণ দেখতে পাওয়া যায় যখন সেটিকে একটি পাত্রে গরম করা হয়। আসলে মানে যে কোনো তরলের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ এবং পাত্রের প্রসারণের পার্থক্য বলা যেতে পারে। প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, দুটো বোঝা হয়। আর বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, 1/273 ডিগ্রি সেলসিয়াস পার সেলসিয়াস, 1/273 অংশ পার সেলসিয়াস, অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি পেলে এই ভলিউমটা বাড়ে বা কমে। নেক্সট কোশ্চেন বলছে পদার্থের তাপীয় রোধ বলতে কি বোঝো। তাপীয় রোধ হচ্ছে একটি পদার্থের তাপ পরিবাহিত হতে দেওয়ার বাধা দেওয়ার ক্ষমতাকে বোঝায়।
যেসব পদার্থ তাপ পরিবাহিত কম তাদের তাপীয় রোধ বেশি হয়। স্পেসিফিকলি আমরা কি বলছি, তড়িৎ পরিবহন এবং তাপীয় পরিবহনের মধ্যে সাদৃশ্য কি? দুটোরই যদি ফ্লো বলি, একটা হচ্ছে তাপের ক্ষেত্রে তাপশক্তি প্রবাহ হয়, আর তড়িতের ক্ষেত্রে কি ইলেকট্রন প্রবাহ হয়। কেন তাপমাত্রা প্রবাহ হয়? তার একটাই কারণ, সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের জন্য। আর তড়িৎ প্রবাহ কিসের জন্য? বিভব পার্থক্যের জন্য। সো বাকিগুলো তোমরা দেখে না, আমি আর বলছি না। নেক্সট কোশ্চেন বলছে, যদি আমরা দুটো বাতিকে শ্রেণী সংযোগে যুক্ত করা হলে কে বেশি মানে ইয়েতে জ্বলবে, উজ্জ্বল হয়ে জ্বলবে? একটা হচ্ছে 240 ভোল্ট 60 ওয়াট, একটা হচ্ছে 240 ভোল্ট 100 ওয়াট। মানে দুটো বাল্বের রেটিংই হচ্ছে কত? 240 ভোল্টে, একটা 60 ওয়াটের বাল্ব, একটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব। তাহলে দেখো, আমাদের ফার্স্টে রেজিস্ট্যান্সটা দেখতে হবে। রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কি হচ্ছে? ভি স্কোয়ার বাই পি। এখানে পি হচ্ছে পাওয়ার মানে কত ওয়াটেজ এখানে স্পেসিফিকলি। সো 60 ওয়াট বাতির ক্ষেত্রে কত হবে? 240 স্কোয়ার বাই ভোল্টেজ মানে 240 স্কোয়ার বাই 60, আর একটা হচ্ছে কত? তো একটা বেরোচ্ছে 960 ওমস, একটা বেরোচ্ছে 576 ওমস। দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। শ্রেণী সংযোগে প্রবাহ মাত্রা সমান থাকে, আমরা খুব ভালো মতোই জানি। তাই যার যত রোধ বেশি তার পাওয়ার বেশি, তত হ্রাস পায়। ঠিক আছে, তাহলে 100 ওয়াট যদি রোধ কম হয়, বিদ্যুৎ তেফি খরচ পায়, তাহলে উজ্জ্বল কম হবে। তাহলে 60 ওয়াটের বাতি কি হবে? খুব বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, বা 60 ওয়াটের বাতি বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। ওয়্যারাজ এই যে আমাদের 100 ওয়াটের যে বাতিটা আছে সেটা একটু মিনমিন করে আস্তে আস্তে জ্বলবে। তারপরে কোশ্চেন বলছি, ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মোটর যখন চলছে তাহলে ইলেকট্রিক এনার্জি তৈরি হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে। তারপরে কোশ্চেন বলছে, জুলের সূত্রটি ব্যাখ্যা করো। জুলের সূত্র কি ছিল? এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, যেখানে এইচ হচ্ছে কি তোমার তাপ, যেটাকে আমরা জুলে বলছি। আই কথাটার মানে হচ্ছে প্রবাহ মাত্রা, আর কথাটার মানে রেজিস্ট্যান্স, আর টি কথাটার মানে সেম। এটাকেই যদি আমরা ডিফারেন্টভাবে কনভার্ট করি, সো দেয়ার আর দিস টু আর দ্য আদার অপশনস। ফ্লোমিং এর বাম হস্ত নিয়মে বিবৃতি করো। এই অনুযায়ী বাম হাতের প্রথম আঙুল, ঠিক আছে, বাম হাতের প্রথম আঙুল কি করছে? চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করছে, অর্থাৎ নর্থ টু সাউথ। সেকেন্ড আঙুল কি করছে? তড়িৎ প্রবাহ দিক করছে। আর আমাদের বুড়ো আঙুল থাম যেটাকে বলছে, বলের দিক এবং গতি ফোর্স করছে। তাহলে বাম হাত দিয়ে চুম্বক বসালে এই তিনটে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি করে পারপেন্ডিকুলার করে কি হচ্ছে? একে অপরের সাথে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি করছে। ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রটি ব্যাখ্যা করো। ফ্যারাডের দেখো কতগুলো সূত্র আছে, দুটো সূত্র আছে, যেখানে কি বলছে? প্রথম সূত্র কি বলছে? চুম্বকীয় ফ্লাক্সের পরিবর্তনের ফলে, অর্থাৎ কোনো ম্যাগনেটিক ফ্লাক্স যদি থাকে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স ইন দ্য সেন্স, সাপোজ মনে করো একটা বার আছে, সেখান থেকে কি হচ্ছে? ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে দুদিকে। বা একটা যদি কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, অন্যভাবে যদি দেখো, একটা ইলেকট্রিক ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তখন কি হয়? তার আশেপাশের চারদিকে কি একটা ম্যাগনেটিক ইন্টারফারেন্স ফ্লাক্স তৈরি হচ্ছে। সো চুম্বকীয় ফ্লাক্সের পরিবর্তনের ফলে একটি আবেশের মধ্যে ইএমএফ তৈরি হয়। অর্থাৎ তুমি যদি একটা স্পেসিফিকলি তোমাদের একটা অন্য এক্সপেরিমেন্ট দিয়ে বলছি, যেটা মনে করে দেখো, একটা মোটরকে তোমরা যদি জাস্ট গাড়ির খেলনা মোটরগুলো আছে, সেগুলোকে যদি হাতে করে তোমরা ঘোরাও, তাহলে সেখান থেকে দেখবে মোটরের দুটো পিনের সাথে যদি এলইডি কানেক্ট করো, সেটা দেখবে জ্বলবে। সো এটা হচ্ছে অন্য একটা আছে। আর সেকেন্ড সূত্র কি বলছে? যেখানে সেকেন্ড সূত্র অনুযায়ী কি বলছে? যে আবেশের ইএমএফ যেটা তৈরি হচ্ছে, যে আবেশের মধ্যে দিয়ে আর্মেচারের মধ্যে যেটা ইএমএফ তৈরি হচ্ছে, সেটা চেঞ্জেস ইন দ্য ফাই ডিভাইডেড বাই চেঞ্জেস ইন দ্য টাইম। ঠিক আছে, সেটা এখানে বলছে। অপশন বি এর বলছে, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কেন হয়? দেখো, ডিসি কে স্টোর করা যায়, অবভিয়াসলি আমরা জানি ডিসি ইলেকট্রিসিটিকে স্টোর করা যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, বাট এসির অনেক অ্যাডভান্টেজ আছে। যেমন হচ্ছে কি হয়, ডিসি কারেন্ট যখন কোনো তারের মধ্যে দিয়ে যায়, তখন সেই তারটার মধ্যে কি তৈরি করে? প্রচুর পরিমাণে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। সো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হওয়ার জন্য কি হয়? ওর অনেকটা পাওয়ার লস হয়ে যায়। ওয়্যারাজ এসিতে সেরকম কোনো প্রবলেম হয় না। তার থেকে বড় কথা হচ্ছে, এসিকে সহজে ট্রান্সফর্ম করা যায়। এসিকে তুমি ঝট করে ডিসিতে কনভার্ট করে নিতে পারো সিম্পলি বাই ইউজিং ব্রিজ রেকটিফায়ার, যেটা তোমরা ফুল ব্রিজ রেকটিফায়ার তোমাদেরকে যেটা অলরেডি বললাম। কিন্তু এটাকে যদি সাপোজ, কথার কথাই বলছি, এটাকে তোমরা যদি সাপোজ ডিসি থেকে করার চেষ্টা করো, তাহলে তোমাকে আবার ডেফিনেটলি তোমাকে সেখানে আবার কনভার্টার লাগবে, বা অনেক রকম স্টেপ আপ একটা মসফেট ইউজ করতে হবে, বা ট্রানজিস্টার ব্যবহার করে সেটাকে আবার একটা কয়েলের মধ্যে পাঠাতে হবে। এবং মসফেট হচ্ছে কাইন্ড অফ এক ধরনের সুইচ, যেটা বারবার অন অফ করার জন্য একটা হবে। সো একটু মাচ কমপ্লিকেটেড আছে। এসির উৎপাদন এবং পরিবহন কস্ট সস্তা। এসি ভোল্টেজ পরিবহন করা যায় ট্রান্সফরমারের মাধ্যমে। দ্যাটস অল। নেক্সট কোশ্চেন বলছে, ধাতু তড়িৎ বিশ্লেষণের মূলনীতিটি লেখো। দেখো, তড়িৎ বিশ্লেষণের কি বলছে, যেটাকে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে বিদ্যুৎ পরিবহনের সাহায্যে ধাতুকে বিশুদ্ধ করা হয়। কম বিশুদ্ধ ধাতুকে অ্যানোডে রাখা হয়, যেটা সব থেকে কম বিশুদ্ধ আছে, আর বিশুদ্ধ ধাতুকে ক্যাথোডের মধ্যে জমা হয়।
তড়িৎ বিশ্লেষণের ফলে কি হয়, দ্রবণটি ধাতুর উপযুক্ত মানে দ্রবণ হিসাবে ধাতুটি উপযুক্ত লবণ যেটা আছে সেটা দিতে হয়। লোহার চামচের ওপর যদি সিলভার প্রলেপ দেওয়ার জন্য কি প্রয়োজন, লোহার চামচটাকে প্রথমে প্রলেপ দিতে হবে, আর একটা কি লাগবে, সিলভার পাত মানে সিলভার প্লেট লাগবে, যা Ag+ আয়ন দেয়, মানে সিলভার আয়ন দেয় স্পেসিফিকলি। তো অ্যানোড থেকে কি হবে, Ag+ আকারে দ্রবণে চলে যাবে, এবং ক্যাথোডের মধ্যে অ্যানোড কথাটার মানে কি এগেন বললাম প্লাস, আর ক্যাথোড মানে এগেন কি মাইনাস। এফির ওপর মানে লোহার চামচটা রাখবো, যার ওপর কি হবে, মাইনাসের মধ্যে এই আমি তোমাদের কি বললাম, সবসময় মাইনাস কাকে অ্যাট্রাক্ট করে, প্লাসকে অ্যাট্রাক্ট করে, আর প্লাস সবসময় কাকে অ্যাট্রাক্ট করবে, মাইনাসকে অ্যাট্রাক্ট করবে। সো Ag+ আয়ন কোথায় চলে আসবে, ক্যাথোডের মধ্যে অ্যাট্রাক্ট করা শুরু চলে আসবে। ক্যাথোডের মধ্যে এফি রেখে দাও, তাহলে এফি মানে লোহার চামচটা যদি রেখে দাও, চামচের গায়ে আস্তে আস্তে কী হবে, ওটা জমতে থাকবে, এইভাবে চামচের উপর সিলভার প্রলেপ পড়বে। তারপরে প্রশ্নটা বলছে দেখো, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতির শর্তসহ বিক্রিয়া মানে সমীকরণ ব্যাখ্যা করো, এবং উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করে সেটা দেখো। দেখো, স্পর্শ পদ্ধতির জন্য আমরা ভালো মতোই জানি, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার লাগে কত, 1 থেকে 2 atm অ্যাটমসফিয়ারিক প্রেশার লাগে, এবং তাপমাত্রা লাগে কত, অত্যন্ত হয় 400 থেকে 450 ডিগ্রি, কখনো কখনো যদিও 400 থেকে শুরু হয় 500 ডিগ্রি অবধি লাগে। এবং V2O5 অর্থাৎ ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আমাদের কি লাগে, ক্যাটালিস্ট লাগে। সো SO2 সাথে যদি আমরা অক্সিজেন দিই আর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকে 450 ডিগ্রি সেলসিয়াসে লাগি, তখনই আমাদের কি উৎপন্ন হয়, 2SO3 প্লাস হিট উৎপন্ন হয়। এবার SO3 কে যদি সালফিউরিক অ্যাসিডে তোমার যদি কনভার্ট করতে H2SO4 করতে হয়, তার জন্য কি মেশাতে হয়, অলিয়াম মেশাতে হয়। কি করতে, অলিয়াম তৈরি করা হয়। সালফিউরিক অ্যাসিডে SO3 মেশানো হয়, যার মধ্যে অলিয়াম তৈরি হয়। স্পেসিফিকলি SO3-র মধ্যে কি আমরা ইউজ করছি, H2SO4 ইউজ করছি, তার ফলে এই যে তৈরি হচ্ছে যেটা, সেটাই তৈরির নাম হচ্ছে কি H2S2O7, যেটাকে আমরা অলিয়াম বলা হচ্ছে। ওকে, সো এই অলিয়ামকে আবার কিসের সাথে, আমরা জলের সাথে যদি বিক্রিয়া করা হয়, তখনই আবার কি তৈরি হবে, এটা এগেন কেমিক্যাল রিঅ্যাকশন করে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। সো এই ছিল আজকের আমাদের টপিকের ভিডিও। আর একটু ফাস্ট ফরওয়ার্ডে বললাম, কারণ এটা পরীক্ষার যেহেতু পেপারের সলিউশন হচ্ছে, আমি ডিটেলসে বেশি বললাম না, কারণ ডিটেলসে এই সমস্ত আশা করি যারা পরীক্ষাগুলো দিচ্ছ তারা তোমরা আশা করি আমি ধরে নেবো এটাই যে তোমরা প্রিপারেশন হয়েই পরীক্ষা দিচ্ছ। এবং যদি তোমাদের এই এতক্ষণ তোমরা যদি ভিডিওটা শুনে থাকো, তাহলে তোমরা বুঝতেই পারছো, যদি এতক্ষণ তোমরা মানে লেকচারটা অ্যাটেন্ড করে থাকো, তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের কতটা কি দরকার আছে। সো ভিডিওটা পজ করে করে যেখানে যে পরিমাণ দরকার সেগুলো সেই পরিমাণ তোমরা নোট ডাউন করে নাও। আর কিছু বলার থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।